আমরা চ্যাম্পিয়ন হতে চাইলে রিশাদকে আমাদের দলে নিতে হবে। রিশাদ হ্যাজ বিন দ্য লাকি চার্ম ফর দ্য ফ্র্যাঞ্চাইজিস। মুস্তাফিজের পরে রয়েছেন মিচেল জনসন, তারপরে রয়েছেন ট্রেন্ট বোল্ট, 5 নম্বরে রয়েছেন মিচেল স্টার্ক। রিশাদ এই মুহূর্তে বিশ্বের সেরা লেগ স্পিনার, এই কথাটা আসলে বলা ঠিক হবে। মুস্তাফিজুর রহমানকে কেন আইপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলো নিতে চায় সে ব্যাপারে ছোট্ট একটা পরিসংখ্যান যদি আমি শেয়ার করি তাহলে খুব ভালো মতো বুঝতে পারবেন। মুস্তাফিজুর রহমান হচ্ছেন সেই বোলার, আপনি যদি আইপিএল এর ইতিহাসে, এ যাবৎকালের ইতিহাসে বিদেশি বাহাতি পেস বোলারদের তালিকাটা দেখেন, সেখানে সবচাইতে সমৃদ্ধশালী ইকোনমি রেটটা মুস্তাফিজুর রহমানের। মুস্তাফিজের পরে রয়েছেন মিচেল জনসন, তারপরে রয়েছেন ট্রেন্ট বোল্ট, 5 নম্বরে রয়েছেন মিচেল স্টার্ক। তার মানে আপনি খুব ভালো মতোই বুঝতে পারছেন যে আইপিএল যেরকম একটা আসর যেখানে অনেক ডেটা ওরিয়েন্টেড ক্যালকুলেশন হয়, সেখানে ডেফিনেটলি ফ্র্যাঞ্চাইজিগুলো এই পরিসংখ্যানটা জানে, আপনি আমি না জানলেও। দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে মুস্তাফিজুর রহমানের ডেবিউর পর থেকে এখন পর্যন্ত যতজন বিদেশি পেস বোলার খেলেছেন তাদের মধ্যে সবচেয়ে কম ইকোনমি রেটের বোলার মুস্তাফিজুর রহমান। এই ডেটাটাও আপনি আমি না জানলেও ডেফিনেটলি আইপিএলের ফ্র্যাঞ্চাইজিরা তারা জানে। এই কারণেই মুস্তাফিজুর রহমানকে প্রতি বছরই আসলে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিরা দলে নিতে চায়। এই বছরটাই কেন তাকে প্রথমে দলে নেয় নাই তার পেছনে দুইটা রিজন হতে পারে। 1 নম্বর রিজন হতে পারে গত বছর চেন্নাই সুপার কিংস একটা খুব ক্রিটিক্যাল স্টেজে যেখানে মুস্তাফিজের উপর ডিপেন্ডেন্ট ছিল, ওই সময়টায় তাকে জিম্বাবুয়ের সঙ্গে সিরিজ খেলার জন্য বিসিবি ডেকে পাঠিয়েছে, এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারে। দ্বিতীয়ত যে বিষয়টা উল্লেখযোগ্য সেটা হচ্ছে বাংলাদেশ ভারতের যে রাজনৈতিক চলমান অস্থিরতার জায়গাটা, সেটাও একটা অনেক বড় ইম্প্যাক্ট ফেলতে পারে। যেমন আইপিএলের নিলামের আগে আমাদের কলকাতার অনেক পরিচিত সাংবাদিক বন্ধুগণ এটা এমনটা বলছিলেন যে এরকম কোনো একটা ইনস্ট্রাকশন ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে থাকলেও থাকতে পারে যে বাংলাদেশি কোনো প্লেয়ারকে তারা নেবে না। এখন এরপর আসলে আইপিএল একটা বিপদে পড়ে গেছে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধের কারণে, যে কারণে দেখেন প্রথম চয়েসটাও কিন্তু তাও যে পরিমাণ টাকার অ্যামাউন্টে 6 কোটি বেস প্রাইস ওই হিসেবে মুস্তাফিজকে পে করা হয়েছে, তার মানে মুস্তাফিজের ডিমান্ডটা তো ওই পর্যায়ে আছে। এবং আপনি যদি খুব সিম্পলি চিন্তা করে দেখেন গত বছর যখন মুস্তাফিজ কয়েকটা অ্যাওয়ে গেমে খুব রান দিচ্ছিলেন, রান কনসিড করছিলেন, তখন বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় অনেক কথা হচ্ছিল যে মুস্তাফিজকে পরের ম্যাচ আর খেলাবে না চেন্নাই সুপার কিংস। চেন্নাই কিন্তু প্রত্যেকটা ম্যাচে খেলেছে। এর আগের বছর কে না এক্সপেন্সিভ ছিল? মিচেল স্টার্কের মতো বোলার 4 ওভারে 50-60 করে রান দিয়েছেন, তাকে কি বাদ দিয়ে দিয়েছে? কারণ খেলার প্যাটার্নটাই ওইরকম। ওইখানে ম্যাটার যেটা করছিল যে ভাইটাল মোমেন্টে ভাইটাল ব্রেক থ্রুটাকে দিতে পারছেন। আপনাদের যদি মনে থাকে মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে খেলায় টিম ডেভিডের খুব গুরুত্বপূর্ণ উইকেটটা মুস্তাফিজ নিয়েছিলেন, দিল্লির সঙ্গে খেলায় ডেভিড ওয়ার্নারের গুরুত্বপূর্ণ উইকেটটা মুস্তাফিজ নিয়েছিলেন। সো মুস্তাফিজ কিন্তু গেল বছর খুব ভাইটাল টাইমে অ্যাওয়ে গেমগুলোতে ব্রেক থ্রু দিয়েছিলেন এক্সপেন্সিভ হওয়ার পরও। হ্যাঁ, লখনৌর সঙ্গে ম্যাচটা আমরা দেখেছিলাম যে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার যিনি আছেন তিনি তাকে অনেক মোটামুটি আউটপ্লেট করে দিয়েছিলেন, বাট স্টয়নিসের কথা বলছিলাম, বাট ফ্যাক্ট ইস তারপরও কিন্তু তার উপর ভরসা রেখেছিল। অ্যাওয়ে গেমের পর হোম গেমে মুস্তাফিজ আবার ভালো বোলিং করেছিলেন। সো সব কিছু মিলিয়ে ব্যাড ডে যায়, এটা আইপিএলের কর্তৃপক্ষ জানে বা টিম ফ্র্যাঞ্চাইজি যারা তারা অনেক ডেটা ওরিয়েন্টেড গবেষণা করে। ব্যাড ডে খারাপ ডে যায়, অনেক এক্সপেন্সিভ হন, আবার অনেক প্লেয়ারের রোল থাকে যে এক্সপেন্সিভ হলেও আমাকে ভাইটাল উইকেটটা এনে দেবে। সো মুস্তাফিজ তার রোলটা প্লে করেছিলেন, বাট আনফর্চুনেটলি এই বছর আমি যেটা বলছিলাম যে বেশ কিছু কারণে হয়তো বা তাকে দলে নেয়নি। বাট কেন এরপরেও যখন আলটিমেটলি একটু ফ্লেক্সিবিলিটি তারা হয়তো বা পেয়েছে, মুস্তাফিজকে ফার্স্ট চয়েস হিসেবে নিয়েছে, তার পেছনে কারণটা ওই জায়গায় কোয়ালিটি ম্যাটার্স, পরিসংখ্যানটা ম্যাটার করে। মুস্তাফিজের যে পরিসংখ্যানটা আইপিএলের মঞ্চে, সেই পরিসংখ্যানটা অন্য যে কোনো বাহাতি ওভারসিজ পেস বোলারের চাইতে অনেক বেশি মাত্রায় ভালো। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় এই বছর চেন্নাই সুপার কিংস তো ডেফিনেটলি ব্যাটিংয়ের কারণে তাদের ভরাডুবিটা হয়েছে, সেই সাথে বোলিংয়েও মাথিসা পাথিরানা একদম বাজে সার্ভিস দিয়েছেন, তিনি সার্ভিস দিতে পারেন নাই। ওই জায়গাটায় মুস্তাফিজুর রহমান থাকলে চেন্নাই সুপার কিংস আরও ভালো আউটপুট জেনারেট করতে পারত। আই এম প্রিটি মাচ শিওর যে যদি রাজনৈতিক কোনো অস্থিরতার প্রবলেম না থাকে তাহলে মুস্তাফিজুর রহমানকে আইপিএলের কোনো ফ্র্যাঞ্চাইজির না নেওয়ার আসলে কোনো কারণ নেই। এবং ইটস ভেরি নর্মাল যে স্ট্যাটিস্টিক্স যেটা সাজেস্ট করছে মুস্তাফিজুর রহমানের আইপিএলে তার পরিসংখ্যান, ইকোনমি রেট, মুস্তাফিজও যদি মার খান মিচেল স্টার্কও মার খান, ট্রেন্ট বোল্টও মার খান। এই বছরটাতে আরেকটা বিষয় আমি বলবো, সেটা হচ্ছে এই বছরটাতে আমরা দেখেছি যে আইপিএলে বোলাররা কিন্তু ভালো বোলিং করছেন গত বছরের তুলনায় বা তার আগের বছরের তুলনায়। বোলারদের ইকোনমি রেটটা আপনি কম দেখতে পাচ্ছেন। এর অন্যতম বড় কারণটা হচ্ছে লালার ব্যবহারটা। এটা একটা টেকনিক্যাল ফ্যাক্ট, অনেকে হয়তো এই ব্যাপারটা জানবেন না, বুঝবেন না, কিন্তু আপনি যদি আইপিএলের বিভিন্ন পডকাস্ট হয়, খুব সম্ভবত আমি একটা পডকাস্ট দেখছিলাম যে জায়গাটাতে মোহিত শর্মা তিনি আলোচনা করছিলেন যে এই বছরটাতে লালার ব্যবহার ফিরে আসার ফলে আইপিএলে রিভার্স সুইং ফিরে এসেছে ক্রিকেটে।
অনেকদিন রিভার্স সুইং কিন্তু সাদা বলের ক্রিকেটে মিসিং ছিল ইন্টারন্যাশনাল লেভেলে বা টপ সার্কিটের ক্রিকেটে। এই বছর আইপিএলে লালার ব্যবহারের ফলে রিভার্স সুইংটা ফেরত এসেছে, বোলাররা রিভার্স সুইংটা জেনারেট করতে পারছেন। এবং সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার সেটা হচ্ছে যে ওই যে বলের যে একটা আর্ট, অ্যাজ একটা পেস বোলার যে সমস্ত আর্ট প্রদর্শন করতে পারেন, সেগুলো কিন্তু এই আইপিএল অনেকাংশে করা সম্ভব হচ্ছে বিকজ অফ লালার ব্যবহারটা আবার ফিরে এসেছে। অনেকে হয়তো চিন্তা করতে পারেন যে ঘাম এবং লালা সেখানে কি পার্থক্য তৈরি করে, অনেক পার্থক্য তৈরি করে। যদি পার্থক্য তৈরি না করতো, ঐতিহাসিকভাবে 100 বছরের ক্রিকেট ইতিহাসে এই বিষয়টাকে নিয়েই আসলে প্লেয়ারদের অনেক কমপ্লেনের জায়গা থাকতো না। যদি কোভিডের সময়টা যখন নিষিদ্ধ হলো, তখন অনেক প্লেয়াররাই কিন্তু বিষয়টা নিয়ে কথা বলেছিলেন যে ওয়েল, তাইলে তো বোলারদের জন্য আর কিছুই থাকছে না। সো এই আইপিএলে এই জায়গাটা একটা এক্সপেরিমেন্ট করা হয়েছে। হয়তোবা যেহেতু কোভিডের জায়গাটা এখন আর আগের মতো নয়, তারপরও আমরা দেখেছি ট্রাভিস হেড তার কোভিড পজিটিভ হয়েছে। সো আলটিমেটলি হয়তো আরও কিছুদিন সময় লাগবে, বাট এটা যখন আবার আসবে তখন বোলারদের কার্যকারিতার জায়গাটাও আরও অনেকাংশে বৃদ্ধি পাবে। ঋষাদ এই মুহূর্তে বিশ্বের সেরা লেগ স্পিনার, এই কথাটা আসলে বলা ঠিক হবে না। ঋষাদ এখনও শিখছেন, হি ইজ স্টিল আ লার্নার। টপ সার্কিটের ক্রিকেটে গেল 1-1.5 বছর ধরে নিয়মিতভাবে খেলছেন, দিন দিন উন্নতি করছেন, সেটা একটা অনেক বড় বিষয়। তবে একটা খুব মজার বিষয় আছে, সেটা হচ্ছে ঋষাদ এখন পর্যন্ত গেল 2 বছরে যতগুলো ফ্র্যাঞ্চাইজির পার্ট হয়েছেন, সেটা ওয়েদার তিনি খেলেছেন অথবা ডাক পেয়েছেন, প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে। আপনি যদি গত বছরের বিপিএল থেকে শুরু করেন, কুমিল্লা ভিক্টোরিয়ান্সে তিনি ছিলেন, কুমিল্লা ভিক্টোরিয়ান্স চ্যাম্পিয়ন হয়েছে। এরপর গ্লোবাল টি20 যেটা, সেখানে রংপুর রাইডার্স চ্যাম্পিয়ন হয়েছে, ঋষাদ সেই দলটায় ছিলেন। হুবার্ট হারিকেন্স তাকে দলে ডেকেছিল, হুবার্ট হারিকেন্স চ্যাম্পিয়ন হয়েছে, যদিও ঋষাদ সেখানে খেলেন নাই। কানাডাতে যে গ্লোবাল টি20, সেখানে যে দলটায় ঋষাদ ডাক পেয়েছিলেন, সেই দলটাও চ্যাম্পিয়ন হয়েছে। এই বছরের বিপিএলে আমরা দেখলাম যে ফরচুন বরিশাল চ্যাম্পিয়ন হয়েছে, ঋষাদ খেলেছেন। লাহোর কালান্দার্সে ঋষাদ সুযোগ পেয়েছেন, লাহোর কালান্দার্সে পারফর্ম করেছেন। পিএসএল এর সেরা স্পিনার ঋষাদ ছিলেন, আমার নো ডাউট এই ব্যাপারে বলতে। সেখানে লাহোর কালান্দার্স চ্যাম্পিয়ন হয়েছে। সো ঋষাদ হ্যাজ বিন দ্য লাকি চার্ম ফর দ্য ফ্র্যাঞ্চাইজিস। আমার কাছে মনে হয় যে এরপর থেকে, অন আ ফানি নোট কথাটা বলি, যে কোনো ফ্র্যাঞ্চাইজি তারা যখন টিম গঠন করবে, তারা একটা ব্যাপার হয়তো বা চিন্তা করবে যে ওকে, আমরা চ্যাম্পিয়ন হতে চাইলে ঋষাদকে আমাদের দলে নিতে হবে, কারণ হি হ্যাজ বিন দ্য লাকি চার্ম ফর দ্য ফ্র্যাঞ্চাইজিস। কারণ তিনি খেলেন বা না খেলেন, যে সমস্ত ফ্র্যাঞ্চাইজির পার্ট হয়েছেন এখন পর্যন্ত, প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি কিন্তু এখন পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছে। সো দিস ইজ আ ভেরি ইন্টারেস্টিং থিং। তবে পিএসএলে আমি বলবো যে এই পিএসএল এর সেরা স্পিনারটা আসলে ঋষাদ হোসাইন। কারণ আপনি যদি অ্যাভারেজ দেখেন, প্রতি কত রানে কত উইকেট নিয়েছেন, ঋষাদ প্রতি 15 রানে একটা করে উইকেট নিয়েছিলেন ফাইনালের আগ পর্যন্ত। সো একদম নো ডাউট যে অন্যান্য স্পিনার যারা আবরারের কথা যদি বলি, আবরারের সেক্ষেত্রে 16 বা 18, ইমাদ ওয়াসিমেরও সেক্ষেত্রে 18 বা 19-এর মতো, যে প্রতি 18-19 রান দিয়ে একটা উইকেট পেয়েছেন। ঋষাদ ফাইনালের আগ পর্যন্ত 6 ম্যাচে 12 উইকেট নিয়েছেন এবং খুব ভালো বোলিং করেছেন। মার তো খাবেন, টি20 ক্রিকেট যে ধরনের উইকেটে খেলা হয়, মার সবাই খাবেন, কিন্তু মার খেয়ে সেখানে কামব্যাক করাটা, ফাইনালের মঞ্চেও কিন্তু আমরা দেখেছি যে একটা ওভার এরকম ছিল যে ঋষাদ কোনো বাউন্ডারি কনসিড করেন নাই। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আপনি কতটুকু শিখতে পারছেন। আমার ফাইনালের আগের ম্যাচটা, যেটাতে আসলে কোয়ালিফায়ার 2 ম্যাচ ছিল, সেখানে 3টা উইকেট ঋষাদ নিয়েছিলেন। যেই 3টা উইকেটে আমার কাছে মনে হয়েছে ব্যক্তিগতভাবে যে সামনের লেন্থে বল করে তিনি যখন মার খাচ্ছিলেন, আপনি দেখবেন ঋষাদ পেছনের লেন্থে নিয়ে উইকেটগুলো আদায় করেছেন। আপনি যদি দেখেন যে শাদাব খান তাকে একটু পেছনের লেন্থে, ব্যাক অফ দ্য লেন্থে বল করে তিনি উইকেট নিয়েছেন। আরেকটা উইকেট যেটা তিনি পেয়েছিলেন, সেটাও ব্যাক অফ দ্য লেন্থে। জিমি নিশামকে প্রথম বলটা সামনে করেছিলেন, নিশাম মেরে দিয়েছেন, এর পরের বলটা লেন্থ চেঞ্জ করেছেন। সো দিস ইজ ভেরি গুড। আমার কাছে মনে হয় যে এই যে লেন্থ ম্যানেজমেন্টের চেঞ্জ করার যে জায়গাটা ঋষাদ খুব ভালো মতো করেছেন। ইন্ডিয়ার মাটিতে যখন ঋষাদ খেলতে গিয়েছিলেন, তখন 3টা ম্যাচে বেদম প্রহার খেয়েছিলেন। তখন একটা কথাবার্তা হচ্ছিল যে ঋষাদ আস্তে বল করেন, অনেক জোরে বল করতে পারেন না। এই পিএসএলে কিন্তু আমরা দেখেছি যে ঋষাদ জোরেও বল করতে পারেন। অনেকে আবার একটা বিষয় মনে করেন যে ঋষাদ গুগলি করা শিখেছেন কিনা, বাট ঋষাদ গুগলি করেন নাই, ঋষাদ টপ স্পিন করেছেন। যেই টপ স্পিনে আপনি যদি বলেন এই মুহূর্তে ওয়ার্ল্ড ক্রিকেটে যারা আছেন, টপ স্পিনে ঋষাদ সবার চাইতে ভালো, অর্থাৎ টপ স্পিনটা তিনি খুব ভালো মতো করতে পারেন, যেটা একটা এক্সট্রা আয়ত্ত তিনি করেছেন বা তার ন্যাচারাল জায়গা থেকে হয়তো বা হয়েছে। এখন অনেকেই আছে বলে যে লেগ স্পিনারদের ভ্যারিয়েশন প্রয়োজন, ভ্যারিয়েশন না হলে টপ লেভেলে ক্রিকেট খেলতে পারবে না। বাট ঋষাদ প্রমাণ করেছেন যে অনেকটা ওল্ড স্কুল টাইপের লেগ স্পিনার হয়েও আপনি যদি আপনার স্টক ডেলিভারিটার উপর দক্ষতা অর্জন করতে পারেন বা স্টক ডেলিভারিটাকে বেশি শার্প করতে পারেন, তাহলেও কিন্তু আপনি টপ লেভেলের ক্রিকেট খেলতে পারেন। ঋষাদের ক্ষেত্রে ব্যাপারটা এরকম হয়েছে যে ঋষাদ তার স্টক ডেলিভারিটাকে এত বেশি শানিত করেছেন, পরিশীলিত করেছেন। ঋষাদ কিন্তু তার মাধ্যমে
তিনি টপ লেভেলের ক্রিকেট বা টপ সার্কিটের ক্রিকেটটা খেলতে পারছেন এবং তার সঙ্গে একটা ভ্যারিয়েশনের জায়গাটা সেটা হচ্ছে তিনি টপ স্পিনটা খুব ভালো করতে পারেন। আর উল্লেখযোগ্য বৈশিষ্ট্য বলবো ঋষাদের প্রেজেন্স অফ মাইন্ডটা খুব গুরুত্বপূর্ণ। ঋষাদের প্রেজেন্স অফ মাইন্ড খুবই ভালো। ব্যাটসম্যানের বৈশিষ্ট্য অনুযায়ী তিনি বোলিং করা শিখছেন। তো আমার কাছে মনে হয় যে ঋষাদ বাংলাদেশের ক্রিকেটের পার্সপেক্টিভের প্রমিজিং অ্যাসপেক্ট। আমি অন্তত প্রত্যাশা করি যে একটা দিন হয়তোবা ঋষাদকে আইপিএল এর মঞ্চেও আমরা দেখতে পাবো। সেই দিন হয়তোবা খুব বেশি দূরে না, হয়তোবা নেক্সট সিজন পাবো না, তার পরের সিজন পেতে পারি। ঋষাদ কুইক লার্নার, নিজের সেই দক্ষতার জায়গাগুলো শার্প করার তার ইচ্ছাটা আছে, বাসনার জায়গাটা আছে। সো আই হোপ একটা সময় হয়তোবা ঋষাদকে সেই মঞ্চ দেখতে পাবো ইনশাল্লাহ।